আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জানি ডায়না। দেশজুড়ে তাপপ্রবাহ অব্যাহত থাকার মধ্যেই খুলেছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। ঈদের ছুটির পর এসব প্রতিষ্ঠান খোলার কথা ছিল 21 এপ্রিল, কিন্তু তাপপ্রবাহের কারণে এক সপ্তাহ বাড়িয়ে দেওয়া হয় ছুটি। তাপপ্রবাহ শেষ না হলেও প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে প্রচণ্ড দাবদাহ থাকায় কিছু সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে শিক্ষা বিভাগ। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাসের সময় কমিয়ে 4 ঘন্টার স্থলে করা হয়েছে 3.5 ঘন্টা। তবে প্রাথমিক শ্রেণীর কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে অ্যাসেম্বলি সহ শ্রেণীকক্ষের বাইরে পরিচালিত সব কার্যক্রম। দর্শক, এই মুহূর্তে মগবাজার বিটিসিএল স্কুল অ্যান্ড কলেজে আছেন সহকর্মী সেলিম মালিক, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সেলিম, জানাবেন যে তাপপ্রবাহের মধ্যে কতটা স্বস্তিতে শিক্ষার্থীরা ক্লাস করতে পারছেন আর অভিভাবকরা এ বিষয়ে কি বলছেন? মাহবুব, একটা তথ্য জানিয়ে রাখি যে স্বস্তি আসলে কতটুকু। এই মুহূর্তে কিন্তু বাইরে তাপমাত্রা কিন্তু 33 ডিগ্রি সেলসিয়াস এবং সেটা অনুভূতি হচ্ছে গায়ে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের মতো, অর্থাৎ তাপমাত্রা কিন্তু অনেকখানি বেশি বলা যেতে পারে। তাপদাহ চলছে এবং কিন্তু হিট অ্যালার্ট কিন্তু জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এই মুহূর্তে কিন্তু স্কুল খোলা হয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু স্কুলে চলে আসছে। যদিও আপনি দেখতে পাচ্ছেন যে স্কুলে যে পরিমাণ শিক্ষার্থী থাকার কথা, অর্থাৎ একটা ক্লাসে যে পরিমাণ শিক্ষার্থী স্বাভাবিক সময় থাকে তার চেয়ে কিছুটা কম আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ 2 ভাগের 2 ভাগ শিক্ষার্থী রয়েছে, 1 ভাগ এখনো আসেনি। হয়তো তারা এই তাপমাত্রা বেশি কারণে হয়তো নাও আসতে পারেন। তবে এই যে তাপমাত্রা বৃদ্ধি, এই কারণে কিন্তু শিক্ষার্থীরা এবং অভিভাবকরা কিছুটা আতঙ্কগ্রস্ত রয়েছেন বলে আমরা কথা বলে জানতে পেরেছি অভিভাবকদের কাছে। তারা বলছেন যে যেহেতু হিট অ্যালার্ট জারি করা হয়েছে এবং বাইরে প্রচণ্ড তাপমাত্রা, এর মধ্যে কিন্তু শিক্ষার্থীরা কিছুটা অসুস্থ হয়েও পড়ে যেতে পারেন এবং সেটা নিয়ে কিন্তু অভিভাবকরা একটু চিন্তিত। এর মধ্যেও কিন্তু প্রায় 1 মাসের বেশি সময়ের পর কিন্তু স্কুল খুলেছে এবং যথারীতি ক্লাসও কিন্তু চলছে। আমি মগবাজার বিটিসিএল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মুজিবুর রহমানের সাথে কথা বলবো। আপনি বলবেন যে সরকারি যে দিক নির্দেশনা, সে অনুযায়ী আপনারা কিভাবে ক্লাসগুলো নিচ্ছেন? আমরা সরকারি নির্দেশনা অনুযায়ী অ্যাসেম্বলি বন্ধ রেখেছি, যেহেতু বাইরে রৌদ্রের তাপ বেশি এবং সেই অতিরিক্ত তাপ দেওয়ার কারণে শ্রেণী কার্যক্রমের সাথে জড়িত যেগুলা বাহিরে ক্লাস করতে হয় ওইগুলা সীমিত আকারে আমরা করছি এবং সরকারি নির্দেশনায় যে বিদ্যালয় বন্ধ ছিল, লেখাপড়ার যে ঘাটতি হয়েছে তা পূরণ করে নেওয়ার জন্য প্রতি শনিবার স্কুল খোলা থাকবে, এই আর কি। ধন্যবাদ। অর্থাৎ প্রধান শিক্ষক যেটি জানালেন যে সরকার দিক নির্দেশনা অনুযায়ী তারাই করছে, অ্যাসেম্বলি বন্ধ রেখেছেন এবং ক্লাসগুলো আসলে তারা সেইভাবেই, অর্থাৎ খুব কম সময়ের মধ্যে শেষ করার জন্য তারা চেষ্টা করছেন। তো মাহবুবা, এই ছিল আমার কাছে নতুন করে যে আবার শিক্ষা প্রতিষ্ঠান খুললো সেই খবর। ধন্যবাদ। এদিকে অতি তীব্র তাপদাহে চলছে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে। সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠছে এখানকার জনপদ। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 42.7 ডিগ্রি সেলসিয়াস। চলমান দাবদাহে সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন শ্রমজীবীরা। এদিকে আগামী 3 দিন তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। মেহেরপুরে তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মাঠের ফসল। বোরো ধান, আম, কাঁঠাল, লিচু বাগান নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। দর্শক, তাপপ্রবাহ ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহির রায়হান সোহাগ। জহির, 1 সপ্তাহ বন্ধ থাকার পর তো শিক্ষা প্রতিষ্ঠান আজকে খুলেছে আমরা জানি। তো গরমে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে কি বলছে আবহাওয়া অফিস? মাহবুবা, আপনি সংবাদে দর্শকদের যেমনটি জানাচ্ছিলেন, আসলে গত
2 দিন থেকে কিন্তু দেশের সর্বোচ্চ এবং মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, যা 42.7 ডিগ্রি সেলসিয়াস বলছে আবহাওয়া অফিস। এই সময় কিন্তু বাতাসের আর্দ্রতা কিন্তু বেশি থাকায় কিন্তু ভাবসা গরম অনুভূত হচ্ছে। এতে কিন্তু যারা খেটে খাওয়া শ্রমজীবী মানুষ আছে তারা কিন্তু বেশি বিপাকে পড়েছে। তারা কিন্তু একটু পেলেই সেখানে বিশ্রাম নিচ্ছেন এবং কাজ করছেন, আবার কিন্তু বিশ্রাম নিচ্ছেন। এভাবেই কিন্তু তারা চলছেন। তারা কিন্তু সাথে পর্যাপ্ত পানি রাখছেন, যা স্বাস্থ্য বিভাগের যে নির্দেশনা সে অনুযায়ী কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং যারা খুব প্রয়োজনে বাইরে বের হচ্ছেন তারা কিন্তু ছাতা নিয়েই বাইরে বের হচ্ছেন। আর স্কুল প্রতিষ্ঠান কিন্তু আজ থেকে খুলে দিয়েছে। আমরা দেখেছি সকাল থেকে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে তাদের কার্যক্রম চালাচ্ছে, কিন্তু এই কার্যক্রম কিন্তু খুব যে সমাবেশ, শিক্ষার্থীদের যে সমাবেশ সেগুলো কিন্তু বন্ধ রাখা হয়েছে এবং বিরতির সময় কিন্তু শিক্ষার্থীদের রোদে বের হতে দিচ্ছেন না শিক্ষকরা এবং শিক্ষার্থীদের দেখভালের যে বিষয় সে খুব সতর্কতার সাথে তারা কিন্তু করছেন। আর আবহাওয়া অফিস কিন্তু আগামী 2 দিনের জন্য কিন্তু খুব সুখবর দেয়নি আবহাওয়া অফিস। আগামী 2 দিন কিন্তু তাপমাত্রা আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আর মের শুরুর দিকে কিন্তু বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে বলে আমাদের চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা আমাকে নিশ্চিত করেছেন। আমরা দেখেছি এই তীব্র তাপদাহের কারণে কিন্তু স্কুল খুলেছে, কিন্তু শিক্ষার্থী এবং অভিভাবকদের ভিতরে একটা ভয় কাজ করছে, উৎকণ্ঠা কাজ করছে যে আসলে এই তীব্র তাপদাহের মধ্যে যদি শিক্ষার্থীরা অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটা আতঙ্ক কাজ করছে অভিভাবকদের মধ্যে। কারণ এই তীব্র দাবদাহের কারণে কিন্তু আমরা দেখেছি চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো আছে সেখানে কিন্তু রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। বিশেষ করে ডায়রিয়া এবং ডায়রিয়া ওয়ার্ডে এবং শিশু ওয়ার্ডের রোগী কিন্তু বেড়েছে। মাহবুবা। জি, ধন্যবাদ। তীব্র গরমে নাজেহাল হয়ে পড়েছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো। ভারতের 15টি রাজ্যে বিরাজ করছে তাপপ্রবাহ। আরও 20টি জায়গায় তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। সেই তালিকায় রয়েছে কলকাতাও। এক প্রতিবেদনে এ তথ্য জানায় এএফপি। এদিকে তাপপ্রবাহের কারণে সব স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্লাস কার্যক্রম স্থগিত রেখেছে ফিলিপাইন। দেশটির রাজধানীতে জারি করা হয়েছে হিট অ্যালার্ট। Warm weather is expected until the month of দর্শক, ভারত জুড়ে বয়ে যাওয়া তীব্র তাপদাহের সবশেষ খবর জেনে নেব কলকাতা প্রতিনিধি সহকর্মী পরমাশিস ঘোষ রায়ের কাছ থেকে। গত 15 দিন ধরে গোটা দেশের যে আবহাওয়া সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আজ রবিবার 28শে এপ্রিল আজকের দিনেও কিন্তু কোনো রকম আমরা ভালো খবর পেলাম না আবহাওয়া পরিবর্তনের ক্ষেত্রে। মৌসুম ভবন, দিল্লির মৌসুম ভবন বা পশ্চিমবঙ্গের কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর কেউই কিন্তু কোনো রকম সুখকর খবর এখনো পর্যন্ত আমাদের দিয়ে উঠতে পারেনি। কেন আগামী 5 দিন দক্ষিণবঙ্গে কিন্তু একেবারে চরম সতর্কতা জারি করা হয়েছে, একেবারে লাল সতর্কতা। 2 মেদিনীপুর অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং পুরুলিয়া সেই জায়গায় কিন্তু একেবারে চরম সতর্কতা জারি করা হয়েছে, লাল সতর্কতা। এবং দক্ষিণবঙ্গে আর বাকি সমস্ত জেলাতে এবং পশ্চিমবঙ্গের যে পশ্চিমের জেলা সব জেলাতেই কিন্তু কমলা সতর্কতা জারি করা হয়েছে। শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং বাদ দিলে উত্তরবঙ্গের মালদা, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সব জায়গাতেও কিন্তু সেই একই তাপপ্রবাহ চলবে। পাশাপাশি মৌসুম ভবন যেটা বলেছে যে পশ্চিমবঙ্গের গরম কিন্তু রাজস্থানকেও টেক্কা দিচ্ছে। এই মুহূর্তে রাজস্থান, দিল্লি, মহারাষ্ট্র, পুনে, দক্ষিণের সমস্ত রাজ্যগুলি, অন্ধ্রপ্রদেশ, কেরালা, তেলেঙ্গানা, এমনকি গোয়া সব জায়গায় কিন্তু আগামী 5 দিন আরও এরকমই তাপপ্রবাহ চলবে, যেখান থেকে এই তাপপ্রবাহ থেকে কোনো রকম নিস্তারের কিন্তু কোনো খবর নেই। বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই বললেই চলে। শুধু হিমাচল প্রদেশের দিকে একটু বৃষ্টি বা ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে বলে মৌসুম ভবন জানিয়েছে। এই মুহূর্তে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা। সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে বরগুনার পাথরঘাটায়। লবণাক্ত পানির কারণে পেটের পীড়া ও অ্যালার্জি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এদিকে বিশুদ্ধ পানি সংকটে রয়েছে নেত্রকোনার সীমান্তবর্তী এলাকার মানুষও। বরগুনা থেকে তাওহিদুল ইসলাম শুভ ও নেত্রকোনা প্রতিনিধি গজনবী বিপ্লবের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নাদিরা সুলতানা।
চারদিকে সমুদ্রের পানি নিয়ে বসবাস বরগুনার পাথরঘাটাবাসীর। তবে নদী ও সমুদ্রের পানি লবণাক্ত হয়, বৃষ্টি আর পুকুরের পানি একমাত্র ভরসা তাদের। বৈশাখের প্রখর রোদে বেশিরভাগ পুকুর শুকিয়ে যাওয়ায় তাও এখন দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। খালবিল সব শুকিয়ে গেছে আর সব নেতার আটকাই হেলাইছে যে জায়গাতে পানি যায়। ও গ্রাম তো পানি নেই, এই গ্রামটা একটু পানি আর ওই বেরিয়ে আছে একটা লবণ। এখানে প্রায় 50 জন 60 জন এই জড়ো হয়ে যায়। এই যে দেখতে আছেন এই যে কলসা। উপজেলার গ্রামগুলোর অধিকাংশ পুকুরে বেসরকারি উন্নয়ন সংস্থা পানির ফিল্টার বসালেও পুকুরে পানি না থাকায় তা এখন কাজে আসছে না। উপকূলীয় এলাকা হওয়া সত্ত্বেও এখানে পানির সংকটটা খুব তীব্র সংকট। আরো যে পুকুরগুলো রয়েছে সেগুলো যদি পুনঃখনন করা যায় বা সংস্কার করা যায় তাহলে পাথরঘাটাবাসী এই পানির সমস্যা থেকে অনেকটাই তারা সমাধান পাবে আর কি। এদিকে নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দা ও দুর্গাপুরের পাহাড়ি জনপদে লক্ষাধিক মানুষের বসবাস। ভৌগোলিক কারণে এখানকার মাটির নিচে চীনামাটি ও পাথরের আধিক্য রয়েছে, ফলে অনেক চেষ্টা করেও গভীর নলকূপ স্থাপন করা সম্ভব হয় না। এতে বাধ্য হয়ে কূপ, মাটি ও নদীতে গর্ত করে সেখানকার জমানো পানি খাবার সহ অন্যান্য কাজে ব্যবহার করছে স্থানীয়রা। মাটির কুয়া খুঁড়ে পানি বালতি দিয়ে তুলে খাইতে লাগে। যে গরিব এগুলো কলের ব্যবস্থা করতে পারে না, আর সাহিত্য পাওয়া যায় না পাহাড় এলাকা। এখন খাবার পানি তো পাচ্ছি না, বরং তাদের যে দৈনন্দিন জীবনে যে ব্যবহারগুলো যে পানি সেটাও এখন আর নেই। বড় প্রকল্পের মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা চলছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা এখানে বৃষ্টির পানি ধরে সারা বছর কিভাবে ব্যবহার করা যায়, পানযোগ্য পানির যে অভাব রয়েছে সেটি কিভাবে নিরসন করা যায় সেজন্য আমরা চেষ্টা করছি। দীর্ঘদিন ধরে চলা সুপেয় পানি সংকট সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি সবার। নাদিরা সুলতানা, RTV। গরমকে পুঁজি করে আগামী জুন মাস থেকে বেড়ে যেতে পারে মুরগির দাম। আগস্ট থেকে পরবর্তী 3 মাস দাম চরম পর্যায়ে পৌঁছানোর শঙ্কা করছেন ব্যবসায়ীরাই। তাদের দাবি, তীব্র গরমে প্রতিদিন লাখের ওপরে মুরগি মারা যাওয়ায় বেশিরভাগই বাধ্য হয়ে বন্ধ করে দিতে হচ্ছে খামার। সরকারি পর্যায় থেকে এখনই ব্যবস্থা না নিলে আগামীতে ডিম ও মুরগির সংকট বাজারকে অস্থিতিশীল করে তুলবে বলে মনে করছেন তারা। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। প্রত্যেকটা মুরগি অন্য কোনো সমস্যা নেই, শুধু গরমের কারণে, অতিমাত্রা গরমের কারণে মুরগিগুলো মারা যাচ্ছে। খামার ঠান্ডা রাখতে নানা ব্যবস্থার পরও প্রায় প্রতিদিনই নিজ খামারের মুরগির মৃত্যু দেখতে হচ্ছে টাঙ্গাইলের ঘাটাইলের প্রান্তিক খামারি মোহাম্মদ ফরহাদ হোসেনকে। গত 4 দিনেই তার 3000 মুরগির 200 মারা গেছে। হিট স্ট্রোকে সমস্ত মুরগি মরে যাচ্ছে। আমি প্রতিটা সেটিং এর উপরে আমি ফ্যান লাগিয়ে দিয়েছি, প্রতিনিয়ত চালে পানি দিচ্ছি, তারপরে এই তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। শুধু ফরহাদ হোসেন নয়, তীব্র গরমে প্রান্তিক খামারিদের প্রায় সবারই একই অবস্থা। ঘন ঘন পানি কিংবা ফ্যানের সংখ্যা বাড়িয়েও ঠেকাতে পারছে না মুরগির মৃত্যু। খুলনার পাইকগাছার তৈবুর রহমানের খামারটি অনেকটাই জলাধার বেষ্টিত, তারপরও গরমের হাত থেকে নিস্তার মেলেনি। তার 4টি খামারের মধ্যে এখন চালু মাত্র 1টি। অনেকেই আবার ছেড়ে দিচ্ছে ব্যবসা। 1000 মুরগির ভিতরে 8টা ফ্যান দিচ্ছি, 8টা ফ্যানেও মুরগি বাঁচাতে পারতেছে না। ফ্যানের বাতাসই গরম, মুরগি বারবার ভিজাই দিচ্ছি, মুরগিদের স্যালাইন দিচ্ছি, বারবার পানি দিচ্ছি, সি দিচ্ছি, কিন্তু কোনোভাবেই মুরগি বাঁচাতে পারতেছে না। দাঁড়িয়ে থাকার মতো 300-400 বাচ্চা ছিল, পরবর্তীতে সব বাচ্চাগুলো মানে নেটের পর ছেড়ে ফ্যান ছেড়ে করার পরে কিছু বাচ্চা সুস্থ হয়েছে, তো মোটামুটি অর্ধেকেরও বেশি বাচ্চা ফাইনালি মারা গেছে। উপরে স্প্রিং হিলারের ব্যবস্থা, ঝর্নার ব্যবস্থা, তারপর আমরা গরম থেকে রক্ষা পাইতেছি না। প্রতিদিন মারা যাচ্ছে, প্রতিদিন 10টা 20টা 30টা করে মারা যাচ্ছে। বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বলছে গত 2 সপ্তাহে দেশে 10 লাখের বেশি মুরগি মারা গেছে। ক্ষতি হয়েছে প্রায় 20 কোটি টাকা। সবচেয়ে বেশি মরছে ব্রয়লার। আমাদের প্রায় প্রতিদিন 1 লাখ মুরগি মারা যাচ্ছে, যার বাজার মূল্য 20 কোটি টাকা। আমাদের গত 10 দিনে আমাদের প্রায় 200 কোটি টাকা লস হয়েছে প্রান্তিক পর্যায়ের খামারিদের। এভাবে প্রান্তিক খামারিরা ব্যবসা গুটিয়ে নিলে আসছে জুনের মধ্যেই বাজার কর্পোরেটদের হাতে চলে যাওয়ার আশঙ্কা তাদের। তীব্র তাপদাহে প্রায় 15 থেকে 20,000 খামার এই ধাপে বন্ধ হবে। আর যদি বন্ধ হবে তখন আপনার বাজারে একটা সংকট সৃষ্টি হবে। কিন্তু কর্পোরেট গ্রুপদের খামার কিন্তু বন্ধ হবে না, কারণ তাদের কন্ট্রোল সেট, তারা কিন্তু রানিং থাকবে। অতএব আগামী জুন থেকে দাম বাড়া শুরু হবে। মুরগির বাচ্চা ও পোল্ট্রি ফিডে ভর্তুকি দিয়ে সংকট মোকাবেলায় সরকারের কাছে দ্রুত পদক্ষেপ চায় ব্যবসায়ীরা। সুমন তানভীর, RTV, ঢাকা।
তীব্র দাবদাহে সারা দেশে যেখানে ঘর থেকে বের হওয়া দায়ে সেখানে কক্সবাজারের লবণ চাষিরা ব্যস্ত উৎপাদনে। দেশে তাপমাত্রার মতো লবণ উৎপাদনেও নতুন রেকর্ড গড়ার স্বপ্ন দেখছেন চাষিরা। এমন তাপমাত্রা যেন আরও মাসখানেক থাকে সেই প্রার্থনাই করছেন লবণ চাষিরা। কক্সবাজারের টেকনাফ থেকে শাহিন শাহর তথ্য ছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। সারিবদ্ধ এসব জমিতে উৎপাদন করা হচ্ছে লবণের। দেশের লবণের চাহিদা পূরণে ব্যস্ত সময় পার করছেন লবণ চাষিরা। তীব্র দাবদাহে সারা দেশের মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠলেও হাসি ফুটেছে লবণ চাষিদের। কক্সবাজার, চট্টগ্রামের বাঁশখালী, পটিয়া ও আনোয়ারায় গরমের উত্তাপে বেড়েছে লবণের উৎপাদন। স্বাভাবিক সময়ে লবণ উৎপাদনে যেখানে সময় লাগে 6 থেকে 10 দিন, অতিরিক্ত তাপমাত্রায় 2 থেকে 3 দিনেই পরিপক্ক লবণ ঘরে তুলতে পারছেন। তবে বৃষ্টি হলে ক্ষতির আশঙ্কায় অনেক চাষি। দাম না হতে কারণ হন বিদেশে তো লবণ গলের বলি আর হন লবণের দাম দিন না পার এখন আল্লাহর বেতন দিনে পারি। এভাবে গরম পড়লে আল্লাহর মাল দিলে আর কিছু লাভবান মনে যাবে জমার মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। এইরকম রোদ যদি পুরা বৈশাখ পাই তাহলে আমাদের মাডালা ভাইরা লাভবান হবে। সামনে যদি 1 মাস মতো যদি রোদ দেয় আমরা যে আমাদের চাহিদাটা পূরণ করতে পারবো, আমরা লবণের সম্মত পাবো এবং ন্যায্য মূল্যে আমরা বিক্রি করতে পারবো। সাধারণত নভেম্বর থেকে মে মাসের মাঝামাঝি লবণ উৎপাদন করা হয়। চলতি মৌসুমের শুরুতে উৎপাদন কিছুটা ধীরগতির হলেও মৌসুমের শেষ দিকের তাপমাত্রা লবণ চাষিদের অনুকূলে বলছেন এই কর্মকর্তা। লবণ চাষের ক্ষেত্রে আসলে এই আবহাওয়াটা খুবই উপযোগী। যদিও আমরা মানুষ হিসেবে জনগণের কষ্ট হচ্ছে, কিন্তু আমাদের লবণ চাষিরা চাচ্ছে যে এই আবহাওয়াটা অন্তত আরো 10-15 দিন কন্টিনিউ করুক। সেক্ষেত্রে আমাদের যে গত বছর দেশের 62 বছরের ইতিহাসে রেকর্ড ছিল, আমরা আশা করছি যে সে রেকর্ড অতিক্রম করে দেশের লবণ উৎপাদনের ইতিহাসে নতুন রেকর্ড হবে। বিসিকের তথ্য অনুযায়ী এবছর দেশে 68,357 হেক্টর জমিতে লবণ উৎপাদন হচ্ছে। ইমরুল কায়েস, RTV। এবার অন্যান্য প্রসঙ্গ। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটে গাড়ি পোড়ানোর প্রতিবাদ সহ 4 দফা দাবিতে চট্টগ্রামের 5 জেলায় 48 ঘন্টার পরিবহন ধর্মঘট করছেন গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। জেলাগুলো হলো চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন অফিসগামী যাত্রীরা। গতকাল শনিবার পরিষদের সভায় ধর্মঘটের ডাক দেওয়া হয়। বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব মোহাম্মদ মুসা বলেন, চুয়েটে 2 ছাত্রের মৃত্যুর পর বিষয়টির সমাধান হলেও তাদের গাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। এ সময় সম্পদ ও পরিবহন শ্রমিকদের নিরাপত্তা দাবি করেন তিনি। এদিকে ধর্মঘট বাতিল করে পরিবহন খাতে স্বেচ্ছাচারিতা বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয়রা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, ধর্মঘটে মানুষের ভোগান্তির বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? মাহবুবা যেমনটি বলেছেন, আসলে আজ সকাল 6টা থেকে 48 ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে পরিবহন শ্রমিকরা। সেই ধর্মঘট এখন চলছে। তবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন যারা অফিসগামী যাত্রী আছে তারা, এবং বিশেষ করে সকালবেলা গার্মেন্টস কর্মী যারা আছে তারা কিন্তু সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। এবং সেই সাথে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে, আজকে শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আসলে যারা যাচ্ছে তারা কিন্তু দুর্ভোগে পড়েছেন। এবং আমরা অনেক সাধারণ যাত্রীর সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন আসলে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই কিন্তু হঠাৎ করে একদিনের ঘোষণায় তারা কিন্তু এই ধর্মঘট পালন করতে, এই জন্য কিন্তু তারা অনেক কষ্ট করতেছে। বিশেষ করে যারা রোগী নিয়ে সকালবেলা হাসপাতালে যাচ্ছেন তারা কিন্তু খুব কষ্ট পাচ্ছেন। অনেকেই কিন্তু আসলে মাঝ পথে এসে কিন্তু আটকা পড়েছেন, এদিকেও যেতে পারতেছেন না, এদিকেও যেতে পারতেছেন না। যেহেতু চট্টগ্রাম জেলার সাথে 5টি জেলা, চট্টগ্রাম জেলা সহ 5টি জেলার যারা মালিক শ্রমিক ঐক্য পরিষদের আছেন তারা কিন্তু এই ধর্মঘট পালন করছেন। চট্টগ্রাম থেকে কোনো গাড়ি কোথাও যেতে পারবে না এবং চট্টগ্রামে প্রবেশ করতে পারবে না। এবং একই সাথে যারা শ্রমিক পরিবহন আছে তাদের সাথে কথা বলেছিলেন, তারা জানিয়েছেন চুয়েটের এই ঘটনা সমাধান হওয়ার পরও কেন আসলে তাদের 3টি গাড়ি পোড়ানো হয়েছে। এবং তারা বেশ কিছু দাবি দিয়েছেন যে মোটরসাইকেলে করে চুয়েটের ছাত্ররা ছিল, সেই মোটরসাইকেলের ফিটনেস ছিল কিনা, এবং একই সাথে ওইখানে 3 জন একসাথে কিভাবে চলাচল করেছে সেটি হাইওয়ে পুলিশ কেন দেখলো না। এবং একই সাথে
যারা যে মোটরসাইকেলটি চালানো হচ্ছে তার ড্রাইভিং লাইসেন্স আছে কিনা সেটিও দেখার বিষয় ছিল। সবকিছু মিলিয়ে কিন্তু সাধারণ যাত্রীরা কিন্তু দুর্ভোগে পড়েছেন এবং সাধারণ যাত্রীরা অভিযোগ করে বলেছেন যত দ্রুত সম্ভব এটি একটা সমাধান করে গাড়ি আবার স্বাভাবিকভাবে যাতে চলাচল করে তাদের সেই দুঃখ যাতে গোছানো হয় সেই ব্যবস্থা করার জন্য বলেছেন। তবে শ্রমিকদের পক্ষ থেকে জানিয়েছেন তারা 48 ঘন্টা ধর্মঘট পালন করবেন, এরপরেই কিন্তু তাদের গাড়ি চলাচল আবার স্বাভাবিক হবে। মাহবুবা, এই ছিল পরিবহন শ্রমিক নিয়ে ধর্মঘট নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ আপনাকে। দেশের 19টি ইউনিয়ন পরিষদ ও পৌরসভার বিভিন্ন পদে ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে ভোট শুরু হয়, চলবে বিকেল 4টা পর্যন্ত। এর মধ্যে 19টি ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া 2টি পৌরসভায় মেয়র ও 2টি জেলা পরিষদে কাউন্সিলর এবং 65টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন শূন্য পদে উপনির্বাচন হচ্ছে। আর 7টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ওয়ার্ড কাউন্সিলর পদে। সুষ্ঠু নির্বাচনে মাঠে আছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে ব্রাহ্মণবাড়িয়ার কুটি ইউনিয়ন পরিষদের একটি কেন্দ্র থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, কেন্দ্রে ভোটার উপস্থিতি এবং পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে দেশের 19টি ইউনিয়ন সহ বিভিন্ন পৌরসভা এবং উপজেলা পরিষদ, জেলা পরিষদের নির্বাচন কিন্তু হচ্ছে। ঠিক তেমনি ব্রাহ্মণবাড়িয়ার কসবার কুটি একটি ইউনিয়ন, সেখানেও কিন্তু সময় সাপেক্ষে মেয়াদোত্তীর্ণ হওয়ার আজকে কিন্তু সেটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং সকাল 8টা থেকেই কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে এবং দিন বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রচন্ড দাবদাহকে উপেক্ষা করে কিন্তু এখানে ভোটাররা যারা তারা স্বতঃস্ফূর্তভাবে কিন্তু তারা প্রতিটি কেন্দ্রে যাচ্ছে এবং নারী পুরুষ আমরা কিন্তু বেশ ভোটারদের উপস্থিতি দেখতে পাচ্ছি। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই প্রচন্ড দাবদাহকে কেন্দ্র করে কিন্তু সকাল থেকে অর্থাৎ সকাল 8টা থেকে কিন্তু তারা লাইনে দাঁড়িয়ে আছেন এবং একেবারে এক টানা 4টা পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ চলবে এবং প্রতিটি কেন্দ্রেই কিন্তু এরকম আমরা এ পর্যন্ত সরজমিনে ঘুরে দেখেছি যে ভোটারদের নারী পুরুষ যারা ভোটার রয়েছেন তারা কিন্তু বেশ উৎফুল্লভাবেই কিন্তু তাদের পছন্দের যে প্রার্থী রয়েছেন তাদেরকে কিন্তু ভোট দিচ্ছেন। এবং আরেকটা বিষয় যদি বলে থাকি যে এই কুটি ইউনিয়নের মোট 9টি ইউনিয়নে 11টি ভোট কেন্দ্র রয়েছে এবং এখানে কিন্তু প্রায় ভোটার সংখ্যার কথা যদি বলি প্রায় 33,400 মতন প্রায় ভোটার সংখ্যা রয়েছে, যার মধ্যে এই ভোটাররা কিন্তু সকাল থেকে ভোট গ্রহণ চলছে। এবং আমি কথা বলেছিলাম উপজেলা নির্বাচনের যিনি দায়িত্বরত রয়েছেন উনি অমিত কুমার দাস। জি, আপনি আমাদের সঙ্গেই থাকুন, পরবর্তীতে আপনার সঙ্গে আবার যুক্ত হব। ধন্যবাদ। জাল কাগজপত্রে বিদেশ যেতে না পেরে জয়পুরহাটের কালাইয়ে দালালের বাড়িতে অবস্থান নিয়েছে 6 যুবক। এয়ারপোর্ট থেকে ফিরে 10 দিনের বেশি সময় ধরে দালাল সুলতান মাহমুদ মাবুদের বাড়িতে আশ্রয় নেয় তারা। এতে মানবেতর দিন কাটছে তাদের। এলাকাবাসী, স্থানীয় জনপ্রতিনিধি ও ভুক্তভোগীরা চান তাদের টাকা ফেরত সহ দালালের কঠোর শাস্তি। আর লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। জয়পুরহাট প্রতিনিধি রাশেদুজ্জামানের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। কেউ জমি বন্ধক রেখেছেন, দাদন ব্যবসায়ীদের কাছ থেকে চড়া সুদে ঋণও নিয়েছেন কেউ কেউ। পরিবারের হাল ধরতে তাজিকিস্তান যেতে এভাবেই জনপ্রতি 5.5 লাখ টাকা সংগ্রহ করে জয়পুরহাটের কালাইয়ের 6 যুবক তুলে দিয়েছিলেন একই উপজেলার জিন্দারপুর পূর্বপাড়া গ্রামের আদম ব্যবসায়ী দালাল সুলতান মাহমুদ মাবুদের হাতে। গত মার্চের 22 তারিখ ফ্লাইট হওয়ার কথা ছিল তাদের। দালালের সাথে ঢাকায়ও যান তারা, কিন্তু ভুয়া ভিসার কারণে 6 যুবককে বিমানবন্দরে আটকে দেয়া হয়। পরে দালাল মাবুদকে সঙ্গে বাড়ি ফিরতে গেলে কৌশলে পালিয়ে যায় সে। এরপরে মাহবুদের বাড়িতে অবস্থান নেয় 6 যুবক। যেদিন আমাদের কাগজপত্র দিবে সেদিন ওই আবার বললো যে 1 টাকা ছাড়া আমি কাউকে এখান থেকে নিয়ে যাব না। জাল ভিসা, জাল বিএমইটি, মেন পাওয়ারও জাল ছিল, সেখানে আমাদের ইমিগ্রেশন আটকাইছিল। ওই অবস্থায় আসে আমরা সুলতান মাহমুদের বাসায় উঠছি। এদিকে মুঠোফোনে দালাল মাবুদ ভুক্তভোগী পরিবারকে নানা ভয়ভীতি ও হুমকি দিচ্ছে। এ ঘটনায় ক্ষোভ জানান স্থানীয় জনপ্রতিনিধি। বেশ কিছু লোকের কাছ থেকে প্রায় 60 লাখ টাকার মতো প্রতারণা করেছে। এই প্রতারকের আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ভবিষ্যতে জানি আর কারো কাছ থেকে এরকম প্রতারিত করে টাকা পয়সা না দেওয়া পারে। অবশেষে জেলা শহরে পাওয়া যায় দালাল সুলতান মাহমুদ মাবুদকে। এ সময় সে নিজের দায় এড়ানোর চেষ্টা চালায়। কোনোদিন কোনো লোক আমার কাছে কমপ্লেন দিতে পারেনি যে আমি মাবুদ 10টা টাকা কারো মারে খাচ্ছে বা কারোর সঙ্গে প্রতারিত করছে, কিন্তু একটা
মানে সিন্ডিকেটের ভিতর পড়ে যায় আমার এই প্রবলেমগুলো বিভিন্ন লোক বিভিন্ন রকম ভাবে মানে উপস্থাপন করতেছে। আর লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। ভুক্তভোগীদের সাথে আমরা বারবার চেষ্টা করতেছি, লোকাল চেয়ারম্যান সহ আমি নিজেও ওদের সাথে পার্শ্ব করেছি যে আপনারা থানায় অভিযোগ দেন, আমরা আইনি ব্যবস্থা নিব। যেহেতু এখনো থানায় কোনো অভিযোগ পাওয়া যায় নাই, আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে না। অভিযুক্ত দালাল মাহবুদের প্রতারণার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে 6 যুবককে মানবেতর জীবন থেকে মুক্ত করার দাবি স্থানীয়দের। নাদিরা সুলতানা, RTV। রাজধানীর যাত্রাবাড়ির মাতুয়াইলে বাসের ধাক্কায় নোমান মোল্লা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গেল রাত 8টার দিকে মোটরসাইকেল চালিয়ে অফিস শেষে বাসায় ফেরার পথে মাতুয়াইলের সাদ্দাম মার্কেট এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত নোমান মোল্লা কুমিল্লার 14 গ্রামে নুরুজ্জামান মোল্লার ছেলে। তিনি যাত্রাবাড়ির মাতুয়াইল এলাকায় ভাড়া থাকতেন। নোয়াখালীর সেনবাগে বৈশাখী মেলায় জুয়ার আসরের বিরোধিতা করায় খুন হয় কলেজ ছাত্র মাহিরুল ইসলাম শাওন। এ ঘটনায় এরই মধ্যে 3 আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তবে বাকি আসামিরা ধরাছোঁয়ার বাইরে। এদিকে দ্রুত সব আসামির গ্রেপ্তার ও বিচারের দাবি করেছে শোক সন্তপ্ত পরিবার ও এলাকাবাসী। নোয়াখালী থেকে জাহাঙ্গীর পাটোয়ারির তথ্যছবিতে সাইয়েদ মাহমুদের রিপোর্ট। শাওনের মৃত্যুর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি তার পরিবার। থেকে থেকে জ্ঞান হারিয়ে ফেলছেন মা আঞ্জুমান আরা প্রকাশ রুমা। প্রাথমিকভাবে র্যাব 11 ও পুলিশ জানিয়েছে, সেনবাগের সেবারহাটের বৈশাখী মেলায় জুয়ার আসর বসাতে বাধা দেয়ায় গত 17 এপ্রিল সন্ধ্যায় শাওনকে কুপিয়ে হত্যা করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। সেনবাগের রাজারামপুর গ্রামের বাসিন্দা শাওন ফেনীর দাগনভূঞা সরকারি ইকবাল মেমোরিয়াল ডিগ্রি কলেজের 2য় বর্ষে পড়ত। খুনের ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার শামীম, নওশাদ ও ইয়াসিন বর্তমানে কারাগারে। তবে বাকি আসামিদের গ্রেপ্তারের আকুতি শাওনের পরিবারের। এখানে গুলি ছুটে মারছে, এখানে পেড়ে মারছে, আর বাইকে মেরে ফেলছে। এটা আমি বিচার চাই। আমি ওর কাছে আমার একটাই দাবি আমার পরিবারের পক্ষ থেকে, যে এই আসামিগুলো যেন সবাই গ্রেপ্তার হয়, সবার জন্য সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। হত্যাকারীদের বিচার দাবিতে নানা কর্মসূচি পালন করছে স্থানীয় বাসিন্দারাও। যারা এটা সাজু জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, না হলে ভবিষ্যতে আমাদের জন্য অন্ধকার নামিয়ে আসবে। যে বা যারা জড়িত থাকুক প্রত্যেকে এই মামলায় গ্রেপ্তার হবে। এর সম্ভাব্য স্থানে আমরা অভিযান পরিচালনা করছি প্রতিনিয়ত। এদিকে গত বুধবার নিহতের পরিবারের খোঁজ খবর নেন বেঙ্গল গ্রুপ ও RTVর পরিচালক সাইফুল আলম দীপু। নিহত শাওন ও হামলায় আহত জাহিদুল ইসলাম পিয়াসের পরিবারের হাতে 20,000 টাকা করে সহায়তা দেন তিনি। এছাড়া যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন সাইফুল আলম দীপু। সাইয়েদ মাহমুদ, RTV। 5 ম্যাচ সিরিজের প্রথম টি20তে আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 4টায়। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজকে বেশ সিরিয়াসলি নিয়েছে ভারত দল। অন্যদিকে ঘরের মাঠে বিশ্বকাপের আগে প্রস্তুতিতে ঘাটতি রাখতে চায় না বাংলাদেশ। যদিও অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হয়ে কিছুটা ব্যাকফুটে নিহার সুলতানার দল। ম্যাচের আগে গণমাধ্যমকে জানিয়েছেন, অতীতের ভুল ত্রুটি শুধরে দারুণ এক সিরিজ উপহার দিতে চায় বাংলাদেশের মেয়েরা। ফুটবল। ইংলিশ প্রিমিয়ার লিগে সন্ধ্যায় মাঠে নামছে আর্সেনাল ও টটেনহাম। সন্ধ্যা 7টায় টটেনহামের ঘরের মাঠে শুরু হবে বিগ ম্যাচ। লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের সামনে এই ম্যাচে জিতলে শীর্ষস্থান ধরে রাখার বড় সুযোগ থাকছে। তবে তারা হেরে গেলে তাকিয়ে থাকতে হবে ম্যান সিটি ও টটেনহ্যামের মধ্যকার ম্যাচের দিকে। এদিকে 32 ম্যাচে 60 পয়েন্ট নিয়ে টেবিলের 5 নম্বরে থাকা টটেনহ্যাম চাইবে ঘরের মাঠ থেকে জয় নিয়ে ফিরতে। আর্সেনালের ডেরায় কোনো ইনজুরির খবর না থাকলেও টটেনহ্যামের আছে সেই দুশ্চিন্তা। নিজেদের শেষ 5 ম্যাচে 2 জয়ের সাথে 2 হার ও 1টি ড্র করেছে দ্য স্পার্সরা। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থান দখলের লক্ষ্যে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি। নটিংহ্যামের ঘরের মাঠে ম্যাচ শুরু রাত 9:30টায়। 33 ম্যাচে 76 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে থাকা আর্সেনাল থেকে এক ধাপ পিছিয়ে ম্যান সিটি। দিনের আরেক ম্যাচে আর্সেনাল যদি হেরে যায় ও ম্যান সিটি এই ম্যাচে জয় পেলে শীর্ষে উঠে আসবে গার্দিওলার দল। টেবিলের তলানিতে থাকা নটিংহ্যামের সাম্প্রতিক অতীত খুব একটা সুখকর নয়। অন্যদিকে ম্যান সিটি নিজেদের খেলা শেষ 5 ম্যাচের 3টিতে জিতেছে। একটি করে হার ও ড্রয়ের রেকর্ড আছে সিটিজেন্সদের। ইনজুরি থেকে সেরে না ওঠায় এ ম্যাচে মাঠের বাইরে থাকবেন আর্লিং হাল্যান্ড।
সকালের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোন মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।